কমিউনিজম মানে বিজ্ঞান। তো আসুন বন্ধুরা দেখি কমিউনিজম কিরকম বিজ্ঞান। ডাক্তার সুভাষ মুখার্জি 70-এর দশকে কলকাতা থেকে প্রজনন চিকিৎসার একজন পথিকৃৎ ছিলেন। যুক্তরাজ্যের এডওয়ার্ড এবং স্টেপটোর মাত্র কয়েক মাস পর 1978 খ্রিস্টাব্দেই বিশ্বের দ্বিতীয় আইভিএফ শিশু অর্থাৎ টেস্ট টিউব বেবি জন্মের কৃতিত্ব তার উপর বর্তায়। তৎকালীন পশ্চিমবঙ্গ সরকার এবং কলকাতার চিকিৎসা পেশাদাররা তার দাবিকে উপহাস করেছিলেন এবং জনসমক্ষে তাকে এমন অপমান করেছিলেন, তার উপর অসম্মান এবং অবিরাম চাপে তাকে 1981 সালে আত্মহত্যা করতে বাধ্য করেছিল। এক দশকের বেশি সময় পরে আইসিএমআর তার দাবিকে বৈধতা দিতে বাধ্য হয় এবং তার গৌরব পুনরুদ্ধার করে। ডাক্তার সুভাষ মুখার্জি তার সময়ের চেয়ে অনেক এগিয়ে একজন বিজ্ঞানী ছিলেন এবং একটি দেশ হিসেবে ভারত আমাদের প্রাপ্ত সম্মান থেকে বঞ্চিত হয়েছিল। ডাক্তার সুনীত মুখার্জি ছিলেন সেই ক্রোনোবায়োলজিস্ট যিনি ডাক্তার সুভাষ মুখার্জির সঙ্গে কাজ করেছিলেন। সেই সময়ে স্মৃতিচিহ্ন সংরক্ষণ করেছিলেন এবং ওনার মৃত্যুর ঠিক আগে বেঙ্গল অবস্টেট্রিক অ্যান্ড গাইনোলজিক্যাল সোসাইটিকে উপহার দিয়েছিলেন। রাষ্ট্রপতি ডক্টর বাসব মুখার্জির নেতৃত্বে সোসাইটি এই বছর ডাক্তার সুভাষ মুখার্জির সম্মানে এই ফটো গ্যালারি তৈরি করতে পেরে গর্বিত। তার সময় স্মৃতিচারণ করার জন্য আমরা বেশ কয়েকজন সহযোগী এই অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছিলাম, সেই জন্য নিজেকে সৌভাগ্যবান মনে করি। শ্রী চৈতন্য মহাপ্রভু আচার্য জগদীশচন্দ্র বসু নেতাজির পরে আরেক বাঙালি নাম লেখালেন। নিজ সৃষ্টির ইতিহাসে নিজেরই নাম অনুচ্চারিত থাকার সারিতে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পর বাঙালি হারালো আরেকটি নোবেল পুরস্কারের সুযোগ এই অশিক্ষিত বামপন্থীদের জন্য। আসন সংখ্যা শূন্যে পৌঁছানোর পরেও বামেদের নির্লজ্জ তাবেদার আজও বাঙালিকে পথভ্রষ্ট দিকভ্রষ্ট করে ফেরাতে হাল ফিরবে লাল ভাষণ দেয়, কিন্তু জনগণও প্রতিজ্ঞা করে নিয়েছে ঐতিহাসিক ভুল করার জন্য বামেদের আর ফেরাবে না। ডাইনোসর ফিরলেও বাংলা ধ্বংসের কারিগর বামেদের তারা কখনোই ফেরাবে না। ইংল্যান্ড থেকে তার দ্বিতীয় পিএইচডি ওই সময় উনি আমার ফিজিওলজি টিচার ছিলেন। প্রচুর কাজ করেছেন, রিসার্চ ওয়ার্ক করেছেন 10 বছর। ওই 10 বছর সারা জীবনেও 12 বছর কাজ করেছেন ডিফেন্ডার, কিন্তু এনআরএসে থাকাকালীন 10 বছর কাজ করেছেন। তার পার্টনার অন্যদিকে ছিল আমাদের ডক্টর বৈদ্যনাথ চক্রবর্তী। সুভাষ মুখার্জি অল্পদিন পরেই 78 সালের 3 অক্টোবর ফার্স্ট টেস্ট বেবি অফ ইন্ডিয়ার জন্ম। কিন্তু তখনকার যে ডাক্তার সমাজ আইএমএ এবং ডিওজিএস ওটা মেনে নেয়নি। ভেবে এত অসম্ভব কাজ উনি সম্ভব করতে পারেন ওরা ভাবতেই পারেননি, এবং ওরা একদম একটা মিথ্যা কথা বলছে। চিত্তরঞ্জন সেবা সদনের প্যাক্ট হল ক্যান্সার হসপিটালে অডিটোরিয়ামে প্যাক্ট হল, সেখানে ডাক্তার, হসপিটাল নার্স, চিত্র সাংবাদিক একেবারে ভর্তি থাকা। এই হলে সুভাষ মুখার্জি এবং তার অ্যাসোসিয়েটকে নিমন্ত্রণ করা হয় এবং তার কাছে জানতে চাওয়া হয় সুভাষ মুখার্জি যেগুলো বলেছেন সেগুলো এরা সব ডাক্তার ভুল করেছেন, মিথ্যা কথা, একটা হতেই পারে না। গভর্নমেন্ট লেভেলের উপর সুভাষের উপর অত্যন্ত বিরূপ, এবং সে তাকে ওই অবস্থাতে এখান থেকে ট্রান্সফার করে বাঁকুড়া মেডিকেল কলেজে যে রিসার্চের কাজটাই পুরো বন্ধ করে দেয়। বাইরে যে পেপার প্রেজেন্ট করতে যাবে তার ভিসা পাসপোর্ট সব বন্ধ, গভর্নমেন্টের যে অনুমতি সেগুলো সব বন্ধ। তো অত্যন্ত মানসিক কষ্ট নিয়ে ওনার তারপরের সেই 80 সালে হার্ট অ্যাটাক করে, 81 সাল থেকে আরো মানসিক যন্ত্রণায় এবং 81 সালে হার্ট অ্যাটাক সুইসাইড করেন। যে লেখে যে বাচ্চা লেখে যে বাচ্চা থাকতো তার বাড়িতে সেখানে যে ফ্রিজ সেখানেই তার পরীক্ষাটা আছে, সেখানে করতে এত কষ্টের মধ্যে কেউ বিশ্বাস করেন যে এরকম হতে পারে। তো তারপরে যখন এইটা করে তারপর আমাদের ডিওজিএস সোসাইটি একবার সুবিধে আমার একটা লেখা প্রকাশ হয়। আমার ওই লেখা প্রকাশ হওয়ার পরে
তারপরে মানে যে আমার ডাক্তাররা সব জানতে পারে যে এই ব্যাপারটা আমার লেখাটা পড়ে আমাদের ভাস্কর তখন সেক্রেটারি যখন বললে এরকম হয়েছে। তারপরে 2013 সালে আবার যে কেয়ারটেকার সুনীল মুখার্জি আমাকে ফোন করে যে ভীষণ অর্থনৈতিক কষ্ট আছে, আপনারা যদি হেল্প করেন। আমাদের দল বিওজি আমরা 4 জন, প্রেসিডেন্ট সেক্রেটারি আমি আর একজন বা দিয়ে কাজ করেন। তো আমাদের কলিগ গিয়ে তার বাড়িতে তার ডকুমেন্টগুলো মুখার্জি যে অ্যাসিস্ট্যান্ট সুনীল মুখার্জি আমাদের দিতে চায় এবং সব দেখায়, দেখে আমরা মুগ্ধ অভিভূত। তার কিছুদিন পরে আমাকে সুনীল মুখার্জি আবার ফোন করে কানুপ্রিয়া আগরওয়ালের মূলতম জন্মদিনে, এবং সেদিন এই কথাটা পারে যে এইগুলো ডকুমেন্ট সব দিয়ে দেবে আমাদের বিওজিকে আমরা যদি নিতে চাই। আমরা কিছু দেরি করছিলাম, আবার 19 সালে আবার আমাদের ফোন করে যে ওই ডকুমেন্টগুলো দেখে যান আপনারা। তো ডকুমেন্ট দেখে যেদিন এলাম যে হ্যাঁ আমরা সব নেব, তার কয়েকদিন পরে এসে এই ডকুমেন্টগুলো সব আমাদের এখানে দিয়ে যায়। আর অদৃষ্টের পরিহার 19 সালে এগুলো দিয়ে গেল, 20 সালে হঠাৎ ওর অ্যাবডোমিনাল এমআরআইজের পরে হসপিটালে ভর্তি সেদিনই মানে ওর মন বলছিল যে সময় খুব কম, এবং 89 ইয়ার্সে ও মারা যায়। এবং আমরা তারপর থেকে এগুলো দেওয়ার পর আমি লেগেছিলাম যে কবে হবে লেগেই ছিলাম আর এটা করতেই হবে। জ্ঞানের মশালটা হস্তান্তরিত করা অবধি ওনার জীবন মশালটা টিকেছিল। কথার মূলে ওই যে প্রথমে বললো না যে অবিনাশ দাল্লান, সেই রাইট আপ থেকে এই ব্যাপারটা। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। আমার নাম অবিনাশ চন্দ্র রায়, আমি প্রেসিডেন্ট বিওজিএস 22-23 সালে। অসংখ্য ধন্যবাদ স্যার, মূল্যবান এই তথ্যগুলো আমাদের সঙ্গে। আমি ডক্টর অঙ্কুর মাঝি, প্রফেসর অবস্থিত দীর্ঘদিন প্রায় 35 বছরের বেশি শিক্ষকতার সাথে এবং অক্সিজেন গাইনোকোলজি রিসার্চ এর সাথে জড়িত। আমি এই ডিস্ট্রিক্ট যে ব্যাপারটা আজকে যেটা ডক্টর সুভাষ মুখার্জিকে বলা হচ্ছে যে সেকেন্ড ক্রিয়েটার ডিস্ট্রিক্ট অফ দ্য ওয়ার্ল্ড, এই ঘটনাটা সত্যি সত্যি কেন আসছে সেটা পরে। আর আমি ঘটনাটা ঘটেছিল 1978 3rd অক্টোবর, এটা সবাই জানে। এরপরে 1983 থেকে যখন উনি মারা গেছেন, আমি প্রফেসর বি এন চক্রবর্তীর সাথে নিবিড়ভাবে যুক্ত ছিলাম ওনার টেস্টিফিউরি, এটাকে সেকেন্ড টেস্টিফিউরি কলকাতা পড়া আপনার ওইখানে ডক্টর সুদর্শন মজুমদার, ডক্টর সিদ্ধার্থ চ্যাটার্জি বা আমরা একটা আন্দোলন খুব ছোটো টিমে সবাই মিলে ওই সুভাষ মুখার্জি কী করেছিলেন এবং চক্রবর্তী বুদ্ধসিদা তারা সবাই দেখেছিলেন। ওনার সেই আদর্শ নিয়ে, ওনার সেই মেথড নিয়ে এই টেস্টিফিউরিটা শুরু হয়। তার ফলস্বরূপ 1986 সালে 19 নভেম্বর ইমরান বলে একজন কলকাতায় জন্ম নেয়। এটা হচ্ছে প্রফেসর বি এন চক্রবর্তী দিন। প্রফেসর সুভাষ মুখার্জি এটা বৈশিষ্ট্য হলো উনি যে টেকনিকে করেছিলেন, একটা হচ্ছে যে উনি সমস্ত ইন্ডাকশন ওভুলেশন করতে, এটা সাইন্টিফিক ব্যাপার যে উনি হরমোন দিয়ে স্টিমুলেশন করেছিলেন। সেকেন্ড হচ্ছে যে উনি ওই বুসাইডটাকে ক্রায়োপ্রিজার্ভ করতেন। আর 3 নম্বর হচ্ছে উনি পরের সাইকেলে, ন্যাচারাল সাইকেলটা ট্রান্সফার করতেন। ও সত্যি ঘটনা, ওই ধরনের যে আধুনিক চিকিৎসা কিন্তু আগে এরকমই আগে কিন্তু এই ধরনের হয়নি। স্টেপটুইডার যেটা করেছিলেন উনি করেছিলেন তার 7 days পরে, 67 days পরে। স্টেপটুইডারও এই আধুনিক চিকিৎসা করেন, এগুলো অনেক পরে কিন্তু স্বীকৃত হয়েছে যে এই মেথড। এখন ওই ধরনের নীতি। এবার ঘটনাটা সব থেকে যেটা মানে দুঃখের ব্যাপার, উনি তো ওনার সমস্ত ডকুমেন্ট কাগজপত্র সমস্ত কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল প্রধানমন্ত্রী যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলকে জমা দিয়েছিলেন যে উনি যে কারেক্ট হতে করেছেন সেটা চান। এরপরে দুটো ব্যাপার আছে, উনি দুটো জায়গা থেকে হিউমিলেট হয়েছিল। একটা বিষয় হচ্ছে সরকার ওইটাকে স্বীকৃতি দেননি, কারণ উনি একটা কমিটি করেছিলেন, যে কমিটি কিন্তু কোনো যোগ্যতা ছিল না যে কমিটিটা যারা এটাকে বিচার করে তারা ওটা ভাবতেই পারে। আর সেকেন্ড হচ্ছে যে কিছু প্রফেশনাল বডি, আমরা এটাকে বলতে লজ্জা হয়, ডাক্তারদের বিভিন্ন প্রফেশনাল বডিতে চরম রিগুলেটেড হয়েছে। শুধু তাই নয়, উনি যখন এই সমস্ত সত্ত্বেও উনি ডিপ্রেশন এবং ফ্রাস্ট্রেশন বাদ দিয়ে এগিয়ে যেতে চাইছেন, উনি এটা কানাডাতে প্রেজেন্ট করতে চাইছেন যে এই যে জিনিসটা টেস্টিফিউরিটা বিদেশে প্রেজেন্ট করতে চাই, ওনাকে দেশের বাইরে যেতে দেওয়া হয়নি, প্রেজেন্ট করতে দেওয়া হয়নি। এবং শেষ অবস্থাতে ওনাকে কীরকম রিগুলেট করা হয়েছে, বাঁকুড়া মেডিকেল কলেজে ট্রান্সফার করা হয়েছিল। তারপরে ওনার যখন হার্ট অ্যাটাক হয় 1980 সালে, তারপরে ওনাকে ট্রান্সফার করা হলো আরজি করে। তারপরেই আবার আই ডিপার্টমেন্টে আরআইওতে একটা ট্রান্সফার করা, যেখানে একটা বিশাল সিঁড়ি ছিল সেখানে উঠতে হতো। কিন্তু উনি কাজটা কিছুতেই কন্টিনিউ করতে পারলেন না, তারপরে কারণ উনি স্বীকৃতি পেলেন না। তার জন্য 19 জুন 1981 ওনাকে সুইসাইড করতে বাধ্য হয়েছিল। এবং আরেকটা সব থেকে যেটা মানে ব্রেক হলো যে এটা 1978 সালে উনি করেছেন না, 1997 সালে ডক্টর আনন্দ কুমার এবং ইন্দিরা বন্দিরা
যারা প্রথম টেস্ট টিউব যাদের বলা হয় যে ফার্স্ট অফিসিয়াল টেস্ট টিউব বেবি অফ দ্য ইন্ডিয়া, ফার্স্ট টেস্ট টিউব অফ দ্য ইন্ডিয়া, যেটা বলা হয় 1986-এ, সেটা হচ্ছে 6 অগাস্ট যেটাকে বলা হয়। হ্যাঁ, উনি নিজে এসে ওই ওনার বাড়ির লোকের সাথে দেখা করেছেন, মানে কালীপুরিয়া যে প্রথম টেস্ট টিউব বেবি ওনার বাড়ির লোকের সাথে দেখা করেছে, বাবার সাথে, কালীপুরিয়ার সাথে। এবং তারপরে সুনীতি মুখার্জি যিনি ওনার টায়োপিজার স্পেশালিস্ট ছিলেন, তিনি ওনাকে মেনলি হেল্প করতেন, আর গায়নোকোলজিস্ট ছিলেন তো শরৎ ভট্টাচার্য। কিন্তু ওই সুনীতি মুখার্জির সাথে কথা বলে উনি সব ডকুমেন্টস দেখেছেন। সেই ডকুমেন্টসটা দেখে উনি কিন্তু একবারে কনভিন্সড হয়েছেন যে না, এটা হচ্ছে যে উনি হচ্ছে ক্রিয়েটার অফ দ্য সেকেন্ড টেস্ট টিউব এবং ফার্স্ট ইন ইন্ডিয়া। এবং উনি শুধু তাই নয়, সেটা 1997-এ যখন থার্ড ART কনফারেন্স হয়, ন্যাশনাল কনফারেন্স সায়েন্স সিটিতে, 8 অক্টোবর উনি ডিক্লেয়ার করেছিলেন যে উনি হচ্ছেন, আমি নই, আমরা নই, আমি আর ডক্টর নিরঞ্জন জানাই, উনি হচ্ছে ফার্স্ট টেস্ট টিউব ক্রিয়েটার অফ ইন্ডিয়া। তারপরে ওইটাকে ওয়ার্ল্ডের অনেক জায়গাতেই জানান, বিভিন্ন জার্নালে প্রকাশ করেন, এবং 2002 এটা ICMR-এ এটা পুরো ডিটেলসে লেখা হয়, স্বীকৃতি দেওয়া। তো আজকে বেঙ্গল অবসেটিক গাইনোকোলজিক্যাল সোসাইটি যে সমস্ত জিনিসপত্র, আজকে ওনার যে সমস্ত ব্যবহৃত জিনিসপত্রগুলো, ওনার সমস্ত ডকুমেন্ট, বিশেষ করে ওনার ডকুমেন্টগুলো, যে তথ্য লেখার ডকুমেন্টগুলো সমস্ত আজকে এখানে ডিসপ্লে করা হয়েছে। এবং এটা থাকবে, এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট বেঙ্গল আছে মিত্রটি। কারণ লোকজন যদি কেউ দেখতে চায় যে সত্যিকার এই ঘটনাটা কোনো সন্দেহ আছে কিনা, আমরা আমন্ত্রণ করবো সবাই সেখানে দেখে যান, এবং দেখে যান যে এটা সত্যিকারের, যে ওনার ডকুমেন্টগুলো কি প্রত্যেকেই কনভিন্স হবেন। এবং এটা ঘটনা যে সুভাষ মুখার্জি 50 বছর মতো, মাত্র 50 বছর মতো মধ্যে কীভাবে নিজে সুইসাইডের পথ বেছে নিলেন। আজকে যদি উনি বেঁচে থাকতেন তাহলে মানচিত্রটাই চেঞ্জ হয়ে যেত। থ্যাংক ইউ, আমাকে কিছু বলতে পারার জন্য থ্যাংক ইউ। আমরা তাহলে বাঙালিরা আরেকটা নোবেল পুরস্কার পেতে পারতাম, সেই সম্ভাবনা ছিল কি? সেটাই বটে। এই ঘটনাটা আছে যে আজকে পরে যেটা পেয়েছে যে বাঙালিরা অতি অবশ্যই নোবেল পুরস্কার পাইয়েছে। এবং উনি এটা যদি শুধু না, বেঙ্গল গভর্নমেন্ট যদি এটাকে স্বীকৃতি দিত এবং অর্গানাইজেশনগুলো স্বীকৃতি দিত, তাহলে নোবেল পাইয়েছে কিন্তু এখানেই আসতো। এটা এই সম্বন্ধে ওনার কাছে কি এটা আবার এর সম্বন্ধে কোনো অস্বীকার করার কোনো জায়গা নেই। দুর্ভাগ্য আমাদের চৈতন্য মহাপ্রভু নেতাজির মতো আমরা আরেক মহামানবকে সত্যিকারের সম্মান জানাতে পারলাম না। বেটার লেট দ্যান নেভার। যে এইভাবে আমরা আজকে ড্যামেজ কন্ট্রোল করছি, কথাটা বলতে এইভাবে যে আপনারা এক্স্যাক্টলি সেইটাই বলছি, কিন্তু এটা দিয়ে কিন্তু হয় না, তবুও সঠিক মূল্যায়ন হলো না। আমরা ওনার আত্মার প্রতি ক্ষমা প্রার্থী, এটা সঠিক মূল্যায়ন নয়। তবুও যেটুকু করা, ওই বলে না বেটার লেট দ্যান নেভার, ডু সামথিং অ্যাট লিস্ট নাথিং, সেই রকম কিছুটা। আমাদের এই সায়েন্স অনেক বেশি। আচ্ছা, আমি কিছু কমেন্ট শুনলাম পদ্মভূষণ বা পদ্মবিভূষণ নিয়ে কিছু কথাবার্তা হচ্ছে, এটাকে করা হয়েছে, সেই ধরনের কিছু পুরস্কার পাওয়ার কি হয়নি। আমাদের বেঙ্গল অবজারভেশন থেকে অনেকবার প্রচেষ্টা চলছে। আর সব থেকে আরেকটা ঘটনা বলি, খুব সুন্দর জিনিসটা, যে এই টেস্ট টিউব বেবি 25 বছর উপলক্ষে ব্যাঙ্গালোরে একটা কনফারেন্স হয়েছে। সেখানে এই যে টেস্ট টিউব বেবি, যে প্রথম টেস্ট টিউব বেবি, যাকে দুর্গা বলা তো সবাই জানেন কেন বলা। ওনার ভালো নামটা কি কানুপ্রিয়া আগরওয়াল? আচ্ছা, হ্যাঁ, কানুপ্রিয়া দান্ডওয়াল বা কানুপ্রিয়া আগরওয়াল। হ্যাঁ, তো ওনাকে যখন ডেকেছিল উনি মিডিয়ার সামনে, তখন প্রকাশ হবে এসেছে। তো প্রকাশ হবে উনি বলছেন এর সম্বন্ধে কোনো ডাউট নেই, এর সম্বন্ধে কোনো ওনার শুধু একটা অনুশোচনা হয়, বাবা মা হয়তো তখন ঠিক করেছিল ব্যাপারটাকে সারপ্রাইজ দেখে, কারণ ও কিন্তু গ্র্যান্ডফাদার কাছে চলে গেছে, মানে ও চলে গেছিল, মানে এখান থেকে কলকাতা থেকে দূরে চলে গেছিল, যাতে এই নিয়ে সোশ্যাল তো অনেক প্রবলেম আছে, সেজন্য নাম দিতে পারে। হয়তো বাবা মা সেই মুহূর্তে ও ঠিক করেছিল ফেরে। ওর মনে হয় বাবা মা যদি একটু এগিয়ে দাঁড়াতো ওই সময় এবং ব্যাপারটাকে রিভিল করতো যে এই ঘটনাটা সত্যিই ঘটনা, তাহলে আজকে কিন্তু সবাই সুভাষ মুখার্জিকে সবাই জানবে। ধন্যবাদ স্যার আপনাকে। আমরা শুনতাম যে বিশেষ করে বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে, এবং আগে যারা বলেছে তাদের কাছে শুনেছে যে কিভাবে ওনাকে ইমপ্রুভ করা হয়েছিল, সেগুলো সবই শুনতাম। কিন্তু এটাও শুনতাম যে তারা নাকি আমাদের মাস্টারমশাই তখন তো এখন ডিটেলস বুঝতাম না, কিন্তু পরে যখন করলাম যে এই ডিসিশনেই আসবো, তখন আমরা বুঝলাম যে তিনটে ব্যাপারে ইউনিক মিশিয়ে ওনারা টপিক স্টিমুলেশন করা, দুই হচ্ছে এই কালেকশনটা পুরো ফার্স্ট জায়গা টু, পরে এটাকে মিক্স করে পরে আমরা অবাক হয়ে দেখলাম যে কিভাবে ভ্যাকসিন সেক্টর আলাদা ডেভেলপ স্টার্ট করেছিল ইংল্যান্ডে তো সেই পদ্ধতিতে করা হয়। আমাদের এটা একটা গর্ববোধ করলাম যে আমরা যেভাবে দেখিয়েছিলাম, আমাদের দেশের সমাজের কাছে যেভাবে দেখিয়েছিলাম সেভাবে কিন্তু এগিয়ে গেছে।
তারপরে যখন এখানে আমরা ইসারে কনফারেন্স করলাম, ডক্টর মুখার্জি বলেছেন আমরা চেষ্টা করলাম কি করে আরো ইনফরমেশন হিস্টোরিক্যাল ইনফরমেশন গুলো আমরা পেতে। তখন আমি সুনীল মুখার্জির সাথে যোগাযোগ করতে শুরু এবং তিনি আমাকে সমস্ত ডকুমেন্টস করে দেখায় এবং তিনি আমাকে আমি গিয়ে বাবা মা কলকাতায় সাথে যোগাযোগ করে দিলেন। সেই আমরা পার্টিকে আমরা অ্যানুয়াল কনফারেন্স হয়েছিল এখানে 2018 সেই সময় আমরা পার্টিকে নিয়ে আসি। তারপরে যখন 2019-এ আমাদের এখানে রিসার্চ ইউনিভার্সিটি তখন আমরা পিসি আনন্দ কুমারের স্ত্রীর সাথে যোগাযোগ করি। উনি বলেছেন যে আমি আসতে পারছি না, আমার ছেলে ওনার ছেলেকে আমরা কালকে আগরওয়ালকে এবং ওনার ছেলেকে আমরা গেছিলাম সেখানে পাঠ করে রেখেছি এবং এইভাবে আমরা দেশে জানতে পেরেছিলাম কিভাবে কাজটা হয়েছিল। আমি কখনো সুভাষ মুখার্জিকে দেখি আমাদের মেডিকেল আসার আগে করেছে এবং কখনো সুভাষ মুখার্জির সাথে কাজও করার সুযোগ পাই। তো আমার নিজের যে এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে মেনলি কানুপ্রিয়া আগরওয়াল তার বাবা মার কাছ থেকে শোনা এবং প্রফেসর সুনীল মুখার্জির কাছ থেকে শোনা। উনি প্রায় এটা বলতেন যে এই কাগজপত্রগুলো আমাকে হ্যান্ড ওভার করে দিয়েছেন। তো তিনি বলেও ছিলেন যে এই কাগজপত্রগুলো কি রিসার্চে দেওয়া হবে। আমি তখন বলেছিলাম যে আমি এটা যদি দেওয়া হয় একটু কনস্ট্রাকশন জার্নালিজম সোসাইটিকে দেওয়া উচিত। এইটুকুই বলে আমি আমার বক্তব্য সবাইকে অভিনন্দন জানাচ্ছি। নমস্কার। প্রথমেই আমি মহাভারত এবং ইউজিএসটি এরকম একটা ভাবনার জন্য আমি যখন গ্যালারিটা দেখছিলাম খুব ইমোশনাল হয়ে পড়েছিলাম। কারণ সুভাষ মুখার্জিকে আমি খুব ছোটটা ছবি দেখেছি। আমি ওনার ফিজিওলজির ডাইরেক্ট ছাত্র, সময়টা হচ্ছে 73-74 এবং আমাদের উনি ক্লাস 10 পড়াতেন। একটা কথা এন্ডোক্রিনোলজি পড়াতে এসে প্রথম তিনি বললেন সমস্ত হিন্দু দেবদেবী বাহন আছে, জানো তো? আমরা হ্যাঁ, সমস্ত হরমোনেরও বাহন আছে, তারা সব কেরিয়ার প্রোটিন, তাদের হাত থেকে ছাড়া গেলে হরমোন কাজ করে নালে করতে পারে। এই কনসেপ্ট গুলো যে ড্রাইভ করা একটা ঢোকানো, এটা খুব ইন্টারেস্টিং জিনিস। আর একটা জিনিস বললেন আমি তো এন্ডোক্রিনোলজিস্ট, আমি কার্ডিওলজিস্ট নয়, কিন্তু আমাকে কার্ডিওভাস্কুলার সিস্টেমের ফিজিওলজি পড়াতে দেওয়া হয়েছে। যে ক্লাসগুলো হলো কার্ডিয়াক সাইন্সের অনুভব, মানে জ্ঞানী লোকের লেকচার যে একজন লোক বুদ্ধ করতে পারে, আমরা যারা ব্যাকবেঞ্চার তাদের যে ফেলে নিয়ে যেতে পারে, সেটা খুব ইন্টারেস্টিং। আরেকটা খুব ইন্টারেস্টিং কথা হচ্ছে ওনার ঘরে প্রচুর ছাত্র আড্ডা মারতে যায়। যাচ্ছে সুভাষ মুখার্জি কিন্তু বড়, এটা কিন্তু নানা একটা সবাই ওনার ঘরে খুব আড্ডা মারতে যেত। উনি খুব স্টুডেন্ট ফ্রেন্ডলি ছিলেন এবং তার কারণটা ছিল উনি সবার থেকে আইডিয়া দিতেন। তা আমাকে দেখেই বলতেন তুমি আসো না। আমরা তখন তো ঘুরে বেড়াচ্ছি, আমরা নিজেরা কি খবর নিজেরাই জানি না। আমরা একটা ভেড়া ছিল আমাদের ক্যালেসে রাখা, যেটার জন্য আমরা অ্যান্টিবডি তৈরি করতাম। সেই ভেড়াটাকে দেখলে আমরা দাঁড়া করতাম, আমরা জানতাম না অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য মাইন্ড। আর আমাকে রিসেন্টলি এই যেটা সিরিয়া কনফারেন্স হলো, কনক্লেভ হলো আমাদের বেঙ্গলি স্যারের সুভাষ মুখার্জি মেমোরিয়াল লেকচার দেওয়ার জন্য আমাকে একটা খুব সুযোগ দেওয়া হয়েছিল। আমি কৃতজ্ঞতা আমাকে একটা ছবি দেওয়ার চেষ্টা করেছিলাম। সুভাষ মুখার্জির জুতোটা সোলটা সামনের সাথে খোলা থাকে, তার পায়েরটা উনি ঘষে ঘষে চলতেন। ওটাই ওনার একটা অদ্ভুত ব্যাপার ছিল। শার্টটা তো ছিল, মাথার চুল সব সবুজ। এই সুভাষ মুখার্জির কাছে আমি যখন পরীক্ষা দিয়ে পাশে দিতে তখন আমাদের কলেজে চলে গেছে। কোয়েশ্চেন আর ফ্যান্টাস্টিক, মানে প্রত্যেকদিন আমি লিখেছি। আমার গুড লাক, আমি সুভাষ মুখার্জি বললেন ভাই বলে তারপরে তো সেটা এগিয়ে যায়। এই সুভাষ মুখার্জির যে কাজকর্ম তা আমি পরবর্তীকালে আসবো গতিনাথের প্রতি হাত ধরে আমি নিজেও ভাবি, আমরা তো ভাবি বেড়াবো কিভাবে যে ঘটনাগুলো ঘটে সেটা কিন্তু অদ্ভুত ঘটনা, সেটা মানে চেষ্টা করে করতে পারবো। টেস্টপেটির বাইরে থেকে সুভাষ মুখার্জি অনেকগুলো কন্ট্রিবিউশন ওনার কতগুলো কথা এখন মনে ভাসে, এখন আমরা কোরিলেট করার চেষ্টা করি। উনি বলতেন আগেকার দিনে মেয়েদের প্রেগনেন্সি ল্যাকটেশন চলতেই থাকতো, অবলেশন প্রায় হতোই না। And that was the base of fertility research. আজকে আসছে ওভারকে কুইশন করে দাও, সাইডে ফেলে দাও, ওই আর কিছু ক্র্যাপস, বাট তখন আমি কিভাবে ন্যাচারাল রেসিপি চিন্তাগুলো কোথায় যাচ্ছে। দ্বিতীয় কথা আমি বলতেন ফার্স্ট প্রেগনেন্সি অলওয়েজ মিসক্যারেজ। তোমরা দেখবে নোয়েন্টি আর আননোয়েন্টি হয় দেখবে বিয়ের পর পিরিয়ড পিছিয়ে গেছে, পিরিয়ড সে ভাবলো আমার স্ট্রেসে পিছিয়েছে, বাট মোস্ট অফ দ্য মাইক্রো মিসক্যারেজ।
ফার্স্ট প্র্যাকটিসে মিসকালকুলেশন জন্য দেখো আজকাল আমরা একটা মিসকালকুলেশন কোনো ইনভেস্টিগেশন করি না, রেকমেন্ডেশন সেকেন্ড আর থার্ডের কোনো একটা এই কনসেপ্ট তখন থেকে আসছে। এই সিজের সেলুলার বেসিস উনি প্রথম কাজ করেছিলেন বলেছিলেন, তারপরে তো এক্সিজের উপর প্রচুর কাজ হয়েছে। আরো যে জিনিস বলতে যেখানে এনোমেট্রিয়াম, উনি বলতেন যে এনোমেট্রিয়াম দেখো ইমপ্লান্টেশনের ব্যাপারটা অনেক বড় হয়ে যাবে দ্যান এমব্রায়ো। এখন তো আমাদের এনোমেট্রিয়ামের কাজ আস্তে আস্তে যেভাবে বাড়ছে এনোমেট্রিয়ামের উপর কাজ প্রবাবলি দেখবেন দ্যাট টেক আপ, এবং এখানে আমরা যখন সাকসেস পাবো তখন তো আইডিয়াল সাকসেস অনেক বেড়ে যায়। ভেরি ইন্টারেস্টিং, যারা বলতেন সেগুলো পরে দেখছি আমরা যখন পলিসিস্টিক ওভারি স্পেস ইনডিউস ডিজিজ, এটা আমার কথা ছিল না। উনি পলিসিস্টিক দুটো ভাগ করেছিলেন, অ্যান্ড্রোজেনিক অ্যান্ড ইস্ট্রোজেনিক পলিসিস্টিক ওভারি। কারণ আমি 1980 সাল থেকে পলিসিস্টিক ওভারি নিয়ে পড়ে আছি, তারপর দুটো পিএইচডি দিয়ে গেছি, আমরা অনেক কিছু হেল্প করছিলাম এবং পড়তে পড়তে দেখা গেল এবার স্ট্রেস এন্ড পলিসিস্টিক ওভারি পেপার পাচ্ছি। তো কনসেপ্ট ইজ ডিফারেন্ট, কমপ্লিটলি ডিফারেন্ট। অ্যান্ড্রোজেনিক যে এফেক্ট উনি কিন্তু প্রথম বলতেন এই অ্যান্ড্রোজেনিক পিসিডি আমরা 1984-1987 পর্যন্ত করা হয় ওই এবং এইগুলো দেখতে দেখতে পরবর্তীকালে মনে হচ্ছে এবার আরো যদি যেতে থাকলে আমরা কিন্তু তার একটা কিছু করতে পারতাম বেশি করে প্রভাবে অনেক বেশি শিখি। আমরা তো ভুল করেছিলাম পালিয়ে বাড়তাম, এটা আমাদের ভুল। ধন্যবাদ জানাই সত্যি আমি অভিভূত আছি এখানে এসে। আমরা যার কাছ থেকে শিক্ষা পেয়েছি এই অ্যাসিস্টেন্ট রিপ্রোডাক্টিভ টেকনোলজি বা রিপ্রোডাক্টিভ মেডিসিন সম্পর্কে, সেই প্রফেসর এন চক্রবর্তীর কাছে শুনেছি যে তার শিক্ষাগুরু ছিলেন এন্ডোক্রাইনোলজি বা হরমোনাল কন্ট্রোল অফ ওভুলেশন জেনেসিস বা মেটাজেনেসিস শিখেছিলেন এই সক্রিয় পথপ্রদর্শক ডক্টর সুভাষ মুখার্জির কাছ থেকে। সেই অর্থে তিনি আমাদের সবার এবং পথপ্রদর্শক। আমি বেশি কিছু বলতে চাই না, সত্যি মুখার্জি অবিনাশ অনেক কিছু বলেছেন, শুধু একটুই বলতে চাই যে এমন একটা সময় তিনি ক্রিয়েট করেছিলেন সেকেন্ড এজ টু বেবি, যে সময় ইনকিউবেটর সেখানে সম্পর্কে কোনো কনসেপশন ছিল না, যে সময় ছিল না কোনো কালচার মিডিয়া বা কালচার ওয়েবসাইট অ্যান্ড ইন্টারভিউ। সেই অবস্থায় সাংঘাতিক পরিশ্রম এবং রিসার্চ করে তিনি এটাকে সফল করেছিলেন। শুধু ওয়ার্ল্ডে সেকেন্ড এজ টু বেবি ক্রিয়েটার নয়, ফার্স্ট ক্রিয়েটার অফ এজ টু বেবি ফলোইং ট্রান্সফার অফ ক্রায়োপ্রিজার্ভড এমব্রিও। তাই আজকে আমি শ্রদ্ধা জানাই আমাদের সমস্ত ইন্টারভিউদের তরফ থেকে, মানুষ থেকে, বিরল মানুষ থেকে, সেই সঙ্গে ক্রিয়েটার অফ দ্যাট এজ টু বেবি হওয়ার ক্যান্সে আমাদের স্যার চক্রবর্তীকে, যিনি বিরোধীদের সঙ্গে আন্তরিকভাবে যুক্ত ছিলেন এবং সেই সম্পর্কে আমরাও বিরোধীদের সঙ্গে আমরাও খুব বিশেষভাবে আমরাও যুক্ত এবং আমরা তাদের প্রত্যেকটা ডাকে মোটামুটি সারা দিই। আমি বাসককে ধন্যবাদ জানাই আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, সবাইকে ধন্যবাদ। এই অবস্থা তখন তারপরেই হলো কি বাসকর তখন সেক্রেটারি এবং কৃষ্ণেন্দু প্রেসিডেন্ট। তো ওরা নিজের মধ্যে ঠিক করে ইয়ে করলো যে ওনাকে দেখতে যাবো পড়াশোনায়, বুঝলি? ওটা কাজ করছে না, তো মুখে বলে যাও। ওটা কাজ করছে না, তুই মুখে বল। হ্যাঁ, 2013 সালে এই যে 17 তারিখে আমরা গেলাম দেখতে, ম্যাডাম সজ্জা রাই এবং স্যার সমস্ত কিছু মানে দেখলেন। আর এইটাই হচ্ছে ওনার পরীক্ষাটা, এই যে ফিজ এইটাতেই উনি সব কিছু কাজ করলেন। 5 তলার ফ্ল্যাটে 1 রুমের ফ্ল্যাটে ওনার বাড়ি, পরীক্ষাগার সব কিছু। তারপরে কদিন পরেই ওরা ভাস্কর কৃষ্ণেন্দু যেটা ঠিক হলো 21 তারিখে আমাদের ব্র্যান্ডের হল রুমে ওরা ঠিক করে রেখেছিল ফার্স্ট ইনঅগ্রাল সুভাষ মুখার্জি মেমোরিয়াল লেকচার। তার ছবি সুরঞ্জন কাটেছি, সুরঞ্জনের সাধনা দেশাই, আমরা সব 2016 সুনীল মুখার্জি আবার আমাকে ইনভাইট করেছিল কানুপ্রিয়ার 38 বার্থডে সেলিব্রেশন রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার। এবং সেই দিন এই কথাটা, এই যে মেমোরিয়ালিয়া আমাদের আছে, সেই কথাটা বাড়ে যে আমি আর কতদিন ওনার ডকুমেন্টস গুলো নিয়ে থাকবো, আপনাদের দিতে চাই আর কি হয়ে গিয়েছে। এই 16 তারিখ, এই 2016 এই 3rd অক্টোবর সেই দিন থেকে এই ব্যাপারটা শুরু। তারপরে এই কানুপ্রিয়া, তারপরে ওর সঙ্গে আমার ছবি আবার কাটছি বাস্তবে। হ্যাঁ, তারপরে 2019 এইটা ইম্পর্টেন্ট দিন, উনি
মানে বাচ্চাটা ইন্টারেস্ট করে দিলে ভালো হবে। আমি এখন চাইবো বলে বলো রোল বলে বলো স্টার্ট করে দিচ্ছি। বলো বলো বলো। আমাদের সঙ্গে আছেন ডক্টর ভাস্কর পাল, আমাদের সর্বভারতীয় সংস্থা স্ত্রীরোগ সর্বভারতীয় সংস্থা ফক্সির প্রেসিডেন্ট সভাপতি হবেন আগামী বছর। ওনার কাছ থেকে শুনে নিই এই সুভাষ মুখার্জি গ্যালারি সংক্রান্ত, যেটা আজকে দ্য বেঙ্গল অবস্টেটিক্স অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি করেছে। আপনারা সকলেই জানেন যে ডক্টর সুভাষ মুখার্জি ওনার হাতেই ভারতবর্ষের প্রথম টেস্ট টিউব তৈরি হয়েছিল। এটা পৃথিবীর প্রথম হওয়ার কয়েক মাস পরে, সম্পূর্ণ অন্য পদ্ধতি। কিন্তু সেই সময় পশ্চিমবঙ্গের সরকার এবং গাইনোকোলজিস্টরা তারা মেনে নেননি। তারা বলেন যে উনি যেটা বলছেন সেটা সত্যি নয় এবং ওনাকে নানা রকম ভাবে হ্যারাস করা হয় এবং আমরা জানি যে শেষ অবধি উনি আত্মহত্যা করেন। এটা নিয়ে একটি সিনেমা হয়েছে, এই ডক্টর কি মত, সেটা তপন সিনহা করেছে। অনেক পরে আমরা যখন বেঙ্গল সোসাইটিতে আসি তখন আমরা আমাদের সিনিয়রেরা যারা তখন ছোট ছিলেন তাদের কাছ থেকে আমরা সেই মিটিং এর গল্প শুনি, যে মিটিং এ ওনাকে হেনস্থা করা হয়, যে ওনাকে বলা হয় যে এগুলো বাজে কথা বলছেন, উনি কোনোটাই সত্যি নয়। এবং তারপরে আমাদের মনে হয় যে কিছু করার দরকার, এবং তখন ওনার নামে আমরা প্রথমে একটি লেকচার শুরু করি। ওনার সঙ্গে যিনি কাজ করতেন প্রফেসর সুনীল মুখার্জি, বায়োলজিস্ট ছিলেন, যিনি ওনার আত্মহত্যার পরে এক দরজা থেকে আরেক দরজা অবধি ছুটেছেন এটা প্রমাণ করার জন্য যে উনি যা বলছিলেন সেটা ঠিক এবং উনি একদিন সেটা প্রমাণ করতে পারেন। তারপরে আমরা ওনাদের সাথে যোগাযোগ রাখলাম এবং সেই সময় সুনীল মুখার্জি, যিনি এখন আর নেই, তিনি ধীরে ধীরে ওনার সমস্ত কিছু এই দুর্লভ জিনিসগুলো, ওনার হাতে লেখা নোট, চিঠিপত্র এবং ওনার স্কুল দেখতে পাচ্ছেন, এগুলো সব আমাদের কাছে পৌঁছে এবং আগামী প্রজন্মের জন্য এটা কিন্তু এটার কোনো মূল্য হয় না, এটা দুর্মূল্য একটি কালেকশন, যেটা বেঙ্গল সোসাইটি তাদের মিউজিয়ামে রাখবে। এবং আমাদের আমরা মনে করি, আমরা গর্বিত বোধ করি যে প্রফেসর সুনীল মুখার্জি মনে করেছিলেন যে আমাদের কাছে এটা সুরক্ষিত থাকবে এবং আশা করি যে এখন আমরা সর্বভারতীয় লেভেলেও ওনার জন্য ওনার নামে একটা লেকচার শুরু করেছি এবং আমরা চাইবো যে এইটা দিয়ে অন্তত আমরা ওনার আত্মার অন্তত খানিকটা শান্তি হবে, যে ওনার যে অপমান উনি সহ্য করে গেছেন, এখনকার প্রজন্ম চেষ্টা করছে যে ওনাকে তার সেই রিকগনিশন। বেঙ্গল সোসাইটির তরফ থেকে আমার মনে হয় যেটা একটা ঐতিহাসিক এবং স্মরণীয় দিন এবং খুব দরকার ছিল এটা। ধন্যবাদ। নামটা একবার বলুন। আমার নাম ডক্টর ভাস্কর। ধন্যবাদ।